ইউরোর রাউন্ড অফ 16 পর্ব শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে বর্তমান চ্যাম্পিয়নও বাদ পড়ে গেছে। সেদিক থেকে কোপা আমেরিকা এখন একটু মজা ধরে রেখেছে। ব্রাজিলের মতো দলও এখনও কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারেনি তারা পরের রাউন্ডে যেতে পারবে কিনা। চলছে ইউরো এবং কোপা আমেরিকা এই নিয়ে আমাদের ফুটবলের যে আয়োজন, সেখানে আমরা এখন কথা বলবো আগামীকালকে গ্রুপ পর্বে ব্রাজিলের যাওয়ার সম্ভাবনা, তাদের সমীকরণ কি, তাদেরকে আগামীকালকে ম্যাচে কি করতে হবে, জিততেই হবে কি না, নাকি না হারলেও চলবে। আচ্ছা, কালকে ব্রাজিলকে আসলে ম্যাচে কি জিততেই হবে এমন কোনো ব্যাপার আছে, নাকি কোনো মতো একটা ড্র করলেও তারা চলে যেতে পারবে? ম্যাথমেটিক্যালি হচ্ছে ব্রাজিল ড্র করলেও চলে যাবে, কারণ ব্রাজিলের অলরেডি পয়েন্ট 4, আর থার্ড প্লেস যারা তাদের মধ্যে কালকে থার্ড প্লেস এবং ফোর্থ প্লেস টিম অন্য ম্যাচটা খেলবে, কোস্টারিকা এবং প্যারাগুয়ে। সেখানে প্যারাগুয়ের পয়েন্ট 0, সো তাদের পক্ষে ব্রাজিলকে ওভারটেক করা সম্ভব না। কোস্টারিকার পয়েন্ট 1, কিন্তু ব্রাজিল এবং কোস্টারিকা, টু বি অনেস্ট ব্রাজিল ফ্যানদের এখন আসলে কোয়ার্টার ফাইনালে যাওয়া নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ ব্রাজিলের পয়েন্ট 4, কোস্টারিকার পয়েন্ট 1, স্টিল দুই দলের মধ্যে গোল ডিফারেন্স হচ্ছে 6। ব্রাজিলের হচ্ছে +3, কোস্টারিকার -3। তার মানে হচ্ছে ব্রাজিল যদি হারে এবং কোস্টারিকা যদি যেতেও, সেক্ষেত্রে গোল ডিফারেন্সটা 7 গোলের ব্যবধানে হতো। মানে সে ব্রাজিল 3 গোলে হারলো, কোস্টারিকা প্যারাগুয়েকে 4 গোলে হারালো, তখন হয়তো ব্রাজিল বাদ পড়ার একটা চান্স তৈরি, মানে বাদ পড়ার হিসাবটা আসবে। কোস্টারিকা 4 গোলে হারাবে প্যারাগুয়েকে, এটা বা ব্রাজিল 3 গোলে হারবে, এটাও খুব সম্ভাবনা অনেক কম। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। সো ব্রাজিলের ড্র করলেই হবে, কিন্তু ব্রাজিলের শুধুমাত্র এখানে পরের রাউন্ডে যাওয়ার হিসেবটা করলেই চলছে না এখন, কারণ ব্রাজিল যদি পরের রাউন্ডে যায়, সে ড্র করে গেল, সেক্ষেত্রে তারা পড়বে উরুগুয়ের এগেনস্টে, যারা হচ্ছে এবারের কোপা আমেরিকায়, এবার না মানে গত কয়েক বছরই কোপা মানে লাতিন আমেরিকায় যে 4টা স্ট্রং টিম তাদের মধ্যে একটা। এবং উরুগুয়ে গত মার্সেলো বিয়েলসা যাওয়ার পর থেকে আরও টু বি অনেস্ট কিছু কিছু দিক থেকে ব্রাজিল আর্জেন্টিনাকে ছাড়িয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ব্রাজিলকে এখন মেইন টার্গেট হচ্ছে উরুগুয়েকে অ্যাভয়েড করা, কারণ উরুগুয়ের এগেনস্ট যদি উরুগুয়েকে অ্যাভয়েড করতে পারে, সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে পড়বে হচ্ছে পানামা, ম্যাসিভ ডিফারেন্স। সো সেদিক থেকে চিন্তা করলে ব্রাজিলের কালকে জেতাটা খুব জরুরি। যদি কলম্বিয়াকে হারাতে পারে, সেক্ষেত্রে ব্রাজিল নেক্সট রাউন্ডে খেলবে পানামার সাথে। আচ্ছা, কিন্তু এটা কি একটু কনসার্নিং না? ব্রাজিলের মতো দল যারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামে, তারা এখন লাস্ট ম্যাচেও ইকুয়েশন নিয়ে নামছে, তাদেরকে চিন্তা করতে হচ্ছে উরুগুয়েকে আপাতত অ্যাভয়েড করতে, কারণ অ্যাভয়েড তো করা যাবে না, শেষ পর্যন্ত সেমিফাইনাল হলেও দেখা করতে। তো তাদেরকে এই চিন্তা করতে হচ্ছে যে আমরা আপাতত একটু উরুগুয়েকে হারাতে পারি কি না, কলম্বিয়াকে হারাতে হবেই আমাদের। এই ইকুয়েশনটা কেন হচ্ছে? আচ্ছা, এখানে হচ্ছে ব্রাজিলের অবভিয়াসলি ব্রাজিল কোস্টারিকার সাথে ড্র করেছে, পরের ম্যাচে প্যারাগুয়েকে হারিয়েছে। কোস্টারিকার সাথে ড্রটাই ব্রাজিলের জন্য সবচেয়ে বড় ঝামেলা করে দিয়েছে। এবং এখানে মেইন যে ঝামেলাটা, সেটা হচ্ছে ব্রাজিলের কোচের ট্যাকটিক্স। এটা ব্রাজিলের গত কয়েক বছরের কোচের যত কোচই আসছেন, সেক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে, ব্রাজিলের কোচরা মানে কী বলবো, ব্রাজিলিয়ান ঢঙের ঠিক হচ্ছে না। বেশিরভাগ কোচই একটু ডিফেন্সিভ মাইন্ডেড হয়ে যাচ্ছে। যেমন কোস্টারিকার সাথে ম্যাচেই আপনি যদি দেখেন, কোস্টারিকা সবসময় একেবারে ডিপ ব্লক রেখে খেলে, মানে নিজেদের বক্সের আশেপাশে প্রায় 8 থেকে 10 জন প্লেয়ার রেখে কাউন্টার অ্যাটাকে, কারণ ওদের উইংয়ে কিছু স্পিডি প্লেয়ার আছে, কাউন্টার অ্যাটাকে ওরা যায়। সো কোস্টারিকা ডিপ ব্লকে খেলবে, খুব একেবারে হাইলি ডিফেন্সিভ ফুটবল খেলবে, এটা মোটামুটি সবারই ধারণা ছিল। সেই ম্যাচেও ব্রাজিল নেমেছে 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে। ব্রুনো গিমারেস তো আছেনই, তার সাথে ওরা জোয়াও নেভেসকে নিয়ে নেমেছে। জোয়াও নেভেস যে হচ্ছেন একজন ট্যাকলার। এটা করার কারণে যেটা হচ্ছে, ব্রাজিল ফরওয়ার্ড লাইনে কিন্তু প্লেয়ার কমে গেছে। ব্রাজিলের এমনিতেই এবার আপনার প্রথাগত স্ট্রাইকার সে অর্থে নেই। আপনি যখন অ্যাটাকিং মিডফিল্ডে প্লেয়ার কম রাখছেন, সেক্ষেত্রে ব্রাজিলের পুরোপুরি অ্যাটাকটা হয়ে যাচ্ছে ভিনিসিয়াস বেইজ, এদিকে রদ্রিগো আছেন, আর পাকেতা যদি নিচ থেকে উঠতে পারেন, আর ওইদিকে রাইট উইংয়ে কোস্টারিকার সাথে খেলেছিলেন রাফিনিও। তো ওই ম্যাচে যদি জোয়াও নেভেসকে না খেলিয়ে যদি পাকে থেকে একটু পেছনে খেলিয়ে হয়তো একজন স্ট্রাইকার খেলতেন, কোচ যদি আরেকটু সাহসী হতেন, হয়তো ব্রাজিল সেদিন জয়টা নিয়ে বেরোতে পারত। সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলকে আগামীকাল শুধু ড্র করলে হতো, কোস্টারিকার সাথে জিততে হবে বা এই ধরনের এত হিসাব নিকাশ করতে হতো না। আচ্ছা, এই কথার পিঠে একটা কথা চলে আসে। অনেক সময় দেখা যায় যে যেসব টিমের অ্যাটাকিং প্লেয়ার অনেক বেশি, মানে পাওয়ারের বেশি, তারা কিন্তু ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়েও খেলেও ভালো করে। 2018-তে ফ্রান্স করেছে, এমনকি ব্রাজিলের শেষ বিশ্বকাপ যে জয় 2002-এও কিন্তু যেই কোচ স্কলারি কিন্তু বিখ্যাত ছিলেন ডিফেন্সিভ মাইন্ডসেটের জন্য। তো সেটা কি কোনো কারণে এফেক্ট ফেলছে? আর ব্রাজিল, এই যে বললেন যে তাদের শুধু ভিনিসিয়াস জুনিয়রের, তো ব্রাজিল এত বেশি, মানে তাদের উইঙ্গারের হিসাব করতে গেলে হয়তো 10 জনও পাওয়া যাবে, একাদশও করা যেতে পারে। সেই টিম কিন্তু শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র উপরে নির্ভর করে কেন খেলছে? আচ্ছা, এটাও আপনার একে তো হচ্ছে এখন একটা ব্রাজিলের এবার বড় সমস্যা হচ্ছে নেইমার না থাকাটা, যেটা হচ্ছে, হ্যাঁ ব্রাজিল একটা টিম তো সবসময় কোনো না কোনো একজন প্লেয়ার থাকে যার উপর নির্ভর করবে আলটিমেটলি। যেমন আর্জেন্টিনায় মেসি, অবভিয়াস। ব্রাজিলে এতদিন ছিল নেইমার।
এবং নেইমার না থাকে এবার মূল ফোকাসটা পড়ে গেছে ভিনিসিয়াসের উপর, এবং এখানে কোচের ট্যাকটিক্সও কিছুটা দায়ী। কারণ হচ্ছে আপনি যদি গত 2 ম্যাচে ব্রাজিলের প্লেয়ারদের অ্যাভারেজ পজিশন দেখেন, কোস্টারিকার সাথে ম্যাচে ব্রাজিল 3জন মানে রাইট উইংয়ে রাফিনিয়াকে নিয়ে খেলেছিল, তার পজিশনটা অ্যাভারেজ পজিশন যেটা ছিল হুস্কোর যেটা দেখাচ্ছে যে অ্যাভারেজ পজিশন অপোনেন্ট বক্সের রাইট সাইডেই ছিল, লেফট সাইডে ছিল, মানে সে রাইট উইংয়ে ছিল। কিন্তু পরের ম্যাচে যখন প্যারাগুয়ের এগেনস্টে খেললো তখন তারা রাফিনিয়া ওই দিন খেললো, রাফিনিয়া কিন্তু খুব ভালো খেলেনি, তার ক্রসগুলো ঠিক মতো যায়নি, বা তার যে 1-on-1 রাফিনিয়ার একটা বড় অ্যাবিলিটি হচ্ছে 1-on-1 খেলা, সেটা সে খুব বেশি ভালো করতে পারেনি। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার যখন একটা দিক থেকে সেই সাপোর্টটা পাওয়া যাচ্ছে না, তখন অবভিয়াসলি অন্যদিকে সেটার মানে প্রেশারটা পড়ে যায়। পড়ে যায়। সেকেন্ড ম্যাচে প্যারাগুয়ের এগেনস্টে যেটা হলো, রাফিনিয়ার পরিবর্তে ব্রাজিল নামালো হচ্ছে সাভিওর অ্যাভারেজ পজিশনটা যদি দেখেন আপনি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্যারাগুয়ে যেহেতু একটু লেফট সাইডেড হেভি অ্যাটাক, সাভিওর অ্যাভারেজ পজিশনটা হয়ে গেল মাঝমাঠের একটু সামনে, জাস্ট মাঝমাঠের সামনে বলতে গেলে তিনি রাইট মিডফিল্ডার হয়ে গেলেন। তো অবভিয়াসলি যখন আপনি বল যাচ্ছে আপনার ওইদিকে পাকেতার পজিশনটা ঠিক সেন্টার যে সার্কেলটা সেখানেই অ্যাভারেজ পজিশনই, তার মানে হচ্ছে যখন আপনার বল রদ্রিগোর পায়ে যাচ্ছে সামনে একজনই প্লেয়ার থাকছে ভিনিসিয়াস, রদ্রিগো তখন আর পাস কাকে দেবেন? ভিনিসিয়াস ছাড়া তো আর কেউ নেই। এবং ভিনিসিয়াসকে যেটা হচ্ছে ব্রাজিল একটু ফ্রিডম দিয়ে রাখছে যে তাকে ডিফেন্সে অতটা নামতে হচ্ছে না। অবভিয়াসলি ব্রাজিল ভিনিসিয়াসের মতো একটা প্লেয়ার থাকলে আপনি ভিনিসিয়াসের উপরই ডিপেন্ডেন্ট হবেন, তাই স্বাভাবিক। কিন্তু ব্রাজিলের যেটা সমস্যা হয়ে যাচ্ছে, ব্রাজিল অন্য পাশটা একটু বেশি একেবারে অফ থাকছে। ভিনিসিয়াস ডিপেন্ডেন্সি যদি বলছি, তাহলে এটা কিন্তু রিয়াল মাদ্রিদও করে থাকে। সেক্ষেত্রে আমরা দেখি যে অ্যাকচুয়ালি আঞ্চলিতে বলেছে যে ভিনিসিয়াসের পায়ে মোটরসাইকেল আছে, আমি সেটা ইউজ না করলে তো আমি বোকামি করছি। কিন্তু মাদ্রিদের ক্ষেত্রে যে সুবিধা হচ্ছে সেখানে ক্রুজ বা মদ্রিজের মতো প্লেয়ার থাকে যারা বলটা তাকে ডিস্ট্রিবিউট করতে পারে, এবং ওই দিকে ভালভার্দে থাকে, রদ্রিগো থাকে, সেটা তো কিন্তু তারা তবুও লেফট ওরিয়েন্টেডই থাকে। তো ব্রাজিলের ক্ষেত্রে কি এই মিডফিল্ডে এমন কেউ কন্ট্রোলার নেই বলে কি এই সমস্যাটা হচ্ছে? আর এই ক্ষেত্রে রদ্রিগোর পজিশনিংয়ে কি কোনো প্রভাব ফেলছে কিনা? হ্যাঁ, ব্রাজিলের এটা একটা বড় সমস্যা যে ব্রাজিলের খেলা জার্মানিতে ক্রুজ, আর্জেন্টিনাতে মেসি আছেন, তার পেছনে এখন ম্যাকেলিস্টার বা এনজো ফার্নান্দেস এরকম বেশ ভালো বল প্লেয়ার, যেটা স্পেনে যেমন রদ্রি। ব্রাজিলের হচ্ছে এরকম, হ্যাঁ ব্রুনো গিমারেস আছেন, কিন্তু তিনি ঠিক কন্ট্রোলার না, তিনি হচ্ছেন বক্স টু বক্স মিডফিল্ডার, তিনি বল নিয়ে ক্যারি করে উপরে যাবেন, মানে মিডফিল্ডে থেকে খেলাটাকে কন্ট্রোল করবেন এরকম প্লেয়ার এখন ব্রাজিলে সে অর্থে নেই। এটা একটা বড় সমস্যা। প্লাস হচ্ছে আপনার যে রদ্রিগো যে পজিশনটার কথা আপনি বললেন, রদ্রিগো রিয়াল মাদ্রিদে কী হয়, রদ্রিগো একটু রাইট সাইড থেকে হাফ স্পেস যেটা সেটাতে খেলে, কারণ রিয়াল মাদ্রিদে আপনার ফেদেরিকো ভালভার্দে ডান দিক দিয়ে উঠে যাচ্ছেন, বা তিনি না থাকলে রাইট ব্যাক থেকে কারভালো উঠেছেন। ব্রাজিলের রাইট ব্যাক হচ্ছেন দানিলো কিন্তু আপনি যদি অ্যাভারেজ পজিশনে দেখেন বা তার হিট ম্যাপ যদি দেখেন, তার হিট ম্যাপ হাফ লাইনের উপরে খুব একটা যাচ্ছে না। সবসময় ব্রাজিলের একটা বড়, এবং ব্রাজিলের গত কয়েক বছরই যদি আপনি দেখেন, ব্রাজিলের সবসময় একটা বড় স্ট্রেংথ কী ছিল, তাদের 2 উইং ব্যাক, তাদের স্ট্রাইকার। এখন গত কয়েক বছরে ব্রাজিলের স্ট্রাইকারও সেভাবে উঠে আসছে না, ব্রাজিলের 2 উইং ব্যাক। আপনি গত কয়েক বছর যদি চিন্তা করেন, ব্রাজিলের কোন উইং ব্যাককে আপনি দানি আলভেজের পরে বা মার্সেলোতে সেভাবে ব্রাজিলে একেবারে সবসময় খুব কী বলবো ভরসা করার মতো বা নিয়মিত ছিলেন না। ক্লাব পর্যায়ে মার্সেলো ব্রাজিল সেভাবে পায়নি, সেক্ষেত্রে ব্রাজিল কিন্তু উইং ব্যাকও সেভাবে পাচ্ছে না। সো এখন যেটা হচ্ছে কোপা আমেরিকা, দানিলো যখন উঠছেন না, ওইদিকে রাইট উইংয়ে আপনি দানিলো না ওঠে, আবার ওইদিকে রাইট উইংয়ে আপনি সাভিওকে আপনি রাইট মিডফিল্ডে নামিয়ে আনছেন, তখন রদ্রিগোর জন্য আপনি যে রদ্রিগো যেটা রিয়াল মাদ্রিদে যেটা হতো যে উনি ডান দিক থেকে হাফ স্পেসে চলে আসছেন, কারণ তখন উনি জানেন যে ওনার ওভারল্যাপ করার প্লেয়ার আছে, এখানে ওভারল্যাপ করার প্লেয়ার নেই। এখন ডান দিক থেকে যখন অকার্যকর হয়ে যাচ্ছেন, তখন রদ্রিগোর পজিশনটা হয়ে যাচ্ছে যে আপনার মিডফিল্ডের একটু উপরে, রদ্রিগো কিন্তু আপনার বক্স উপরে যেতে পারছেন না, কারণ এবং তখন পুরো খেলাটাই রিয়াল মাদ্রিদের লবসাইডেড, কিন্তু লবসাইডেড হলো এখানে আপনার অন্য দিক থেকেও সাপোর্ট পাওয়া যাচ্ছে। যেমন আপনি গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেই তো যেটা রিয়াল মাদ্রিদ যে গোলটা হলো, লেফট সাইড দিয়ে অ্যাটাক করছে, কিন্তু যখন বলটা ক্রস করলো ডান দিক থেকে এসে গোলটা হলো, তাই তো। ব্রাজিলের এরকম ডান দিক থেকে ওঠার প্লেয়ার খুব কম, এবং এই কারণেই আপনার রদ্রিগোর উপরে সেটা প্রেশার পড়ে যাচ্ছে। যখন কারণ আপনার যদি একজন প্লেয়ার তখনই পাস দেবেন, যেমন আমরা কলম্বিয়ার ক্ষেত্রে যেটা আগে ম্যাচ কলম্বিয়ার সাথে কলম্বিয়া যেমন হামেস রদ্রিগেজ উনি মাঝে খেলেন, রদ্রিগো এখন যে এই পজিশনটা খেলেন যে মোরালেস, তাকে উইথড্রন স্ট্রাইকার বলা হলেও রদ্রিগো কিন্তু আরেকটু নিচেই খেলছেন, প্লে মেকার পজিশনে। সো হামেস রদ্রিগেজ ওই পজিশনটাই খেলছেন, কিন্তু হামেস রদ্রিগেজ দুই পাশে 2জন রানার আছে, 2জন রানার থাকলে 2টা সুবিধা, একটা হচ্ছে ওনার জন্য স্পেস ক্রিয়েট হচ্ছে, প্লাস তিনি যে পাসটা বাড়াবেন সেই প্লেয়ার থাকছে। ব্রাজিলের সেই প্লেয়ার থাকছে না এক ভিনিসিয়াস ছাড়া। সো এই জায়গাটাই হচ্ছে রদ্রিগোরও কিন্তু ইফেক্টিভ তেমন একটা থাকছে না।
আচ্ছা, যেটা হলো যে স্ট্রাইকারের কথা বলা হলো যে স্ট্রাইকার পাচ্ছে না, মিডফিল্ডেও সমস্যার কথা বলা হচ্ছে। তো ব্রাজিল যদি স্ট্রাইকার, তাদের কিন্তু দুজন স্ট্রাইকার আছে অন্তত, স্কোয়াডে আছে তারা, এনরিক আছে, তারপর এভেন নেলসন, হ্যাঁ নেলসন আছেন। তো তাদেরকে কি চেষ্টা করে দেখানো যায় না? মানে প্রায় মাদ্রিদের সেট আপই তো মনে হচ্ছে যে বদলি নামা প্লেয়ার হিসেবে যিনি নামছেন তিনি বেশ টল, আবার এছাড়া যে এদিক খাটো হলেও কিন্তু তার নিম্বল ফিট অনেকটা ব্রাহিম দিয়াজের মতো। তো সেভাবে কি ব্রাজিল খেলার চেষ্টা করতে পারে না কলম্বিয়ার এগেনস্টে? কলম্বিয়ার এগেনস্টে এখানে ওই যেটা শুরুতে বললাম, ব্রাজিলের কোচের মেন্টালিটি কিন্তু গত কয়েক বছরের ব্রাজিলের পিছিয়ে পড়ার একটা বড় কারণ। তিতে যদিও তিনি শুরুতে গাব্রিয়েল জেসুস বা এরকম গাব্রিয়েল বারবোসা এদেরকে নিয়ে, নেইমারকে নিয়ে বেশ ভালো খেলেছিলেন, ফুটবল খেলেছিলেন। কিন্তু পরে যখন গাব্রিয়েল জেসুস একটু ফর্ম হারিয়ে পেলেন বা বারবোসাকে আর পেলেন না, তখন কিন্তু তার পুরো অ্যাটাকটাই ঘুরে ফিরে সে নেইমার সেন্ট্রিক হয়ে গেল এবং এরপর তিনি অনেক বেশি ডিফেন্সিভ হয়ে গেলেন। নেইমার সেন্ট্রিক হয়ে গেলে যখন নেইমার আপনার উপরে উঠে যাচ্ছে বা বল হারিয়ে ফেলছে, তখন আপনি অ্যাটাকিং থাকতে পারছেন না, আপনাকে ডিফেন্সিভ, কারণ কাউন্টার অ্যাটাকে না হলে আপনি গোল খেয়ে যাচ্ছেন। এবং দরিফাও জুনিয়র বা জিনিস সেভাবে সুযোগ পাননি, বেশি দিন ছিলেন না। দরিফাও জুনিয়র একই ধরনের মেন্টালিটি কিন্তু দেখাচ্ছেন এখন পর্যন্ত। এবং তিনি দেখেন, আপনি ব্রাজিলের এই এখন পর্যন্ত ফার্স্ট ম্যাচে যেটা বলা হচ্ছিল, ব্রাজিল 19টা শট করেছে কিন্তু গোল পায়নি। ব্রাজিল 19টা শট করলেও শটের কোয়ালিটি আপনাকে দেখতে হবে, এবং শটের কোয়ালিটি আপনার যখন আপনি স্ট্রাইকার খেলাচ্ছেন না, স্ট্রাইকার খেলালে যেটা হচ্ছে একজন স্ট্রাইকার অপোনেন্টের যে দুজন সেন্টার ব্যাক আছেন তাদেরকে পুশ করতে থাকেন। একজন স্ট্রাইকার যখন পুশ করেন তখন হচ্ছে আপনার উইংয়ের যে প্লেয়ার বা নিচে রদ্রিগো যে জায়গাটা থেকে উঠবেন বা পেছনে থার্ড ম্যান রান করার জন্য পাকেতে যেখান থেকে উঠবেন, তাদের জন্য একটা স্পেস ক্রিয়েট হয়। কিন্তু আপনার যখন বক্সে স্ট্রাইকার থাকছে না, বক্স প্রেজেন্স কম থাকছে, তখন কিন্তু আপনার এই প্লেয়ারদের যাদেরকে আপনি বেস করে অ্যাটাকটা তৈরি করছেন, তাদেরকে মার্ক করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এই কারণে দেখবেন ভিনিসিয়াসের এগেনস্টে 2-3 প্লেয়ার খুব সহজে রেখে দিতে পারছে টিম, বা রদ্রিগোর সামনে ডিফেন্সিভ মিডফিল্ডাররা এনাফ হয়ে যাচ্ছে। এখন এনরিকে খেলালে হয়তো ব্রাজিলে এই সমস্যাটার সমাধান হতে পারে, কিন্তু এনরিকে খেলাতে গেলে আপনার মিডফিল্ডে গিমেরাইসের সাথে হয়তো আপনি তখন জো নেভেসকে খেলাতে পারবেন না, হয়তো, বা পাকে থেকে নিশ্চয়ই বসানো সম্ভব না, সেক্ষেত্রে হয়তো জো নেভেসই বাদ পড়তে পারেন। কিন্তু এই সাহসটা ব্রাজিল কোচ আগামীকাল দেখাবেন কিনা, এটা একটা বড় কোশ্চেন। কারণ হচ্ছে আপনি যদি কলম্বিয়ার দিক থেকে চিন্তা করেন, কলম্বিয়ার দুজন পেসি উইঙ্গার আছে, কলম্বিয়ার হামেস রদ্রিগেজকে একটা রেস্ট্রেইন করে রাখার একটা ব্যাপার থাকে। সেদিক থেকে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের যে কোনো বেশিরভাগ কোচই, যে আগে যেহেতু নিজেদের ডিবক্স সামলানোর চিন্তা আসে, সেক্ষেত্রে ওই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নামানোর চিন্তাটাই প্রথমে আসে, সেক্ষেত্রে হয়তো এনরিককে খেলানোর চিন্তা সেভাবে করবে না। কিন্তু এখানে আরেকটা বড় সমস্যা হচ্ছে, যেমন রিয়াল মাদ্রিদে কিন্তু এই হোসেলু কিন্তু সবসময় যে একবারে বড় ওপোনেন্টের এগেন্সে শুরু থেকে গেলাম তা না, কিন্তু কার্লো আনচেলত্তির এখানেই ওনার গ্রেটনেস, যে কখন টিমের দরকার ম্যাচ রিডিং, যদি দরকার তিনি 60 মিনিটে নামিয়ে দিচ্ছেন, যদি দরকার 70 মিনিটে নামাচ্ছেন। এনরিকের ক্ষেত্রে যেটা হচ্ছে, এনরিক দরিফা আসার পর, হ্যাঁ এনরিকের এখনও বয়স কম, তার এক্সপিরিয়েন্স এখনও সেভাবে হয়নি, সেসব কিছু বিবেচনায় রাখলে হয়তো জিনিসটা ডিফারেন্ট। বাট স্টিল আপনার যখন টিমের প্রয়োজন, সেক্ষেত্রে আপনার এনরিকে যখন একমাত্র ওয়েপন, আপনার এনরিকেই ভরসা করতে হবে। কিন্তু দরিফা জুনিয়র যেটা হচ্ছে, এনরিকে হয়তো লাস্ট 10 মিনিটস বা খুব বেশি হলে লাস্ট 20 মিনিটস খেলেছেন, ততক্ষণে আপনার পেছনের প্লেয়াররা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে। এনরিকে নামিয়েও আপনি খুব একটা সুবিধা পাচ্ছেন, বা এনরিকে নামাচ্ছেন কার বদলে, হয়তো রদ্রিগোর বদলে বা ভিনিসিয়াসের বদলে, তখন আপনার আলটিমেটলি আপনার অ্যাটাক তো সেভাবে ম্যান আপ হচ্ছে না, সেই জায়গাটা হচ্ছে। এবং কালকে যদি এই জায়গাটায় ব্রাজিল সাহস দেখাতে পারে, হয়তো ব্রাজিলের গোল পাওয়ার চান্স একটু পাবে। আচ্ছা, আমরা ব্রাজিল নিয়ে অনেক কথা বললাম, কিন্তু কলম্বিয়া কিন্তু অনেক দিন পর যে কলম্বিয়াকে মনে হচ্ছে যে একটা ভালো ফুটবল উপহার দিচ্ছে, এর পেছনে রহস্যটা কি? এর পেছনে রহস্যটা হচ্ছে, আপনার কলম্বিয়া কিন্তু এর আগের 2টা কোপা আমেরিকা 2016 বা 21, সেখানেও কিন্তু ওরা সেমিফাইনালে গিয়েছিল, সেমিফাইনালে গিয়ে বাদ পড়েছে। কিন্তু গত বিশ্বকাপে ওরা চান্স পায়নি, কারণ হচ্ছে তখন যে কোচ ছিলেন রেইনালদো রুয়েদা, তার আন্ডারে প্রায় 700 মিনিটের মতো কলম্বিয়া গোললেস ছিল। এই কোচ আসার পর নেস্টর লরেন্সো, উনি আসার পর এখন পর্যন্ত 22 ম্যাচে কলম্বিয়া হারেনি, 17টা জয় 5টা ড্র, এবং এই 17টা জয়ের মধ্যে জার্মানিকে হারিয়েছে প্রীতি ম্যাচে, স্পেনকে হারিয়েছে প্রীতি ম্যাচে, কিছুদিন আগে বাছাই পর্বে ব্রাজিলকেই হারিয়েছে। এবং এটার একটা বড় কারণ হচ্ছে তাদের প্লেয়ারদের স্ট্রেংথ, এবং প্লেয়ারদের স্ট্রেংথ হিসেব করে কোচের ট্যাকটিক্স। কলম্বিয়ার মেইন যে স্ট্রেংথ সেটা হচ্ছে তাদের উইং, যেটা আপনি উইংয়ে লুইস দিয়াজ আছেন, খুবই পেসি একজন প্লেয়ার, এবং উইথ দ্য বল খুব জোরে দৌড়াতে পারেন, এবং খুব জোরে দৌড়ানোর মধ্যেই উনি প্লেয়ার কাটিয়ে চলে যেতে পারেন। তাকে খেলানোর জন্য, কিন্তু লুইস দিয়াজকে খেলানোর জন্য আপনার স্পেস রাখতে হবে। সেক্ষেত্রে কলম্বিয়া যেটা করছে, হয়তো মিড ব্লক বা লো ব্লক খেলে আপনার মিডফিল্ডের লাইন এবং ডিফেন্সের লাইনকে কাছাকাছি রেখে অপোনেন্টকে টেনে আনছে, তারপর লুইস দিয়াজকে
রিলিজ করে হামেস রদ্রিগেজ। আর এখানে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে হামেস রদ্রিগেজ কিন্তু আপনার রিয়াল মাদ্রিদে 2014 বিশ্বকাপের পর হামেস রদ্রিগেজ কী করেছেন, রিয়াল মাদ্রিদে কিছু ম্যাচে ভালো করেছেন, এরপর হামেস রদ্রিগেজ ক্লাব ফুটবলে কেউই সেভাবে হয়তো হামেস রদ্রিগেজকে মনে রাখবে না। ইভেন এক টিম ভিকারি আপনার সাউথ আমেরিকা, যিনি ফুটবল অ্যানালিস্টদের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তিনি কয়েকদিন আগে হিসাব করে দেখাচ্ছিলেন যে হামেস রদ্রিগেজ তার নতুন ক্লাব ব্রাজিলে এখন খেলেন তিনি সাওপাওলোতে কোচ চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ঝামেলা আছে, লাস্ট 10 সপ্তাহে তিনি মাত্র 10 মিনিট খেলেছেন। কিন্তু এই হামেস রদ্রিগেজকেই ইন্টারন্যাশনাল টিমে মানে কলম্বিয়া তাদের অ্যাটাকের ফোকাল পয়েন্ট করে রেখেছে। ফোকাল পয়েন্ট কীভাবে? কারণ আপনার ওই পাশে লুইস দিয়াজ আছেন এবং তাদের 3 জন হচ্ছে জন দুরান, জন আরিয়াস এবং জন কর্দোবা। এই 3 জন হচ্ছে হামেস রদ্রিগেজ এবং লুইস দিয়াজের পাশাপাশি এই 3 জনকে উনি খেলাচ্ছেন, যাদের মেইন স্ট্রেংথ হচ্ছে ওনারা খুব পেসি। তো এই যখন 2 দিন ধরে আপনার পেসি অ্যাটাকার থাকে, তাতে একটু আগে যেটা অনেক স্পেস ক্রিয়েট হচ্ছে এবং হামেস রদ্রিগেজ কিন্তু একটু পুরাতন ধাঁচের প্লেয়ার, যে উনি বল পাবেন, একটু টাইম নেবেন, দেখবেন, কিন্তু তারপর যে পাসটা বাড়াবেন সেটা অপোনেন্টকে হার্ট করার মতো। তো ওই জায়গাটা হচ্ছে হামেস রদ্রিগেজের স্ট্রেংথটাকে কলম্বিয়া খুব ভালোভাবে ইউজ করছে। তাতে লুইস দিয়াজ এবং যে জন আরিয়াস বা জন দুরান যারা খেলছেন তাদের গোলের হার বাড়ছে। এবং এবার কিন্তু আপনার কলম্বিয়া কোপা আমেরিকার আগে ইউএসএকে 5 গোল দিয়েছে, এখন পর্যন্ত 2টি ম্যাচে 5 গোল দিয়েছে। তো কলম্বিয়া গোল পাচ্ছে, যেটা বিশ্বকাপে বাছাই পর্বে তাদের বড় দুর্বলতা ছিল। প্লাস ওদের ডিফেন্স যেটা হচ্ছে, কলম্বিয়া কিন্তু সবসময়ই ফিজিক্যালি বেশ স্ট্রং, যেটা কালকে ব্রাজিলের ভিনিসিয়াসের জন্য বেশ বড় সমস্যা হতে পারে। ভিনিসিয়াস কিন্তু ফিজিক্যালি স্ট্রং প্লেয়ারের এগেনস্টে একটু সাফার। তো এবং ব্রাজিলের যেহেতু তার পেছনে আছেন রদ্রিগো, তিনিও একটু ঠিক স্ট্রং প্লেয়ারের এগেনস্টে অতটা ফিজিক্যালি ডমিনেন্ট প্লেয়ারের সাথে খুব একটা ভালো না। সো এটা কলম্বিয়ার একটা বড় স্ট্রেংথ। তো এই দিক থেকে কলম্বিয়া ব্রাজিলকে কালকে বেশ হার্ট করতে পারে। ধন্যবাদ। তাহলে দেখা যাচ্ছে ব্রাজিলের কোপা আমেরিকা স্বপ্নের সামনে আবারও বাধা আরেকজন আর্জেন্টাইন, তবে কোচ হিসেবে, কলম্বিয়ার কোচ হিসাবে। তো ব্রাজিল এই ধাক্কা কীভাবে সামলে উঠতে পারে, কীভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উপরে উঠতে পারে, নাকি যেহেতু তার পক্ষে আসলে বাদ পড়া খুবই কঠিন, তাহলে রানার্স আপ হয়ে হয়তো উঠতে পারে, সেটা আমরা হয়তো বা কালকেই দেখতে পারবো। ধন্যবাদ।